যেখানে বিদেশিরা স্বাভাবিকভাবে সে সময় অনেকেই তাদের এখানে থাকার নিরাপদ পরিবেশ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ব্যক্ত করেছে। বাংলাদেশ থেকে অনেক লোক বর্ডার দিয়ে পালিয়ে যাচ্ছে, প্লেনে পালিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন দেশে যাচ্ছে। ইউরোপের কিছু দেশ আপনার ইন্টারিম গভর্নমেন্টের প্রচেষ্টায় এখানে এসে ভিসা দেওয়ার ক্ষেত্রে সম্মতি হয়েছিল। শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার ব্যাপারে একটা প্রত্যাশা রয়েছে এবং প্রধানমন্ত্রীর এই মালয়েশিয়া সফরকে ঘিরে এটাই এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করা হচ্ছে বা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সেই ব্যাপারে কি ধরনের অগ্রগতি হয়েছে বা কি অগ্রগতি প্রত্যাশা করা যায়? প্রথমত একটা কথা বলা প্রয়োজন যে ধরেন মালয়েশিয়া আমাদের দ্বিতীয় শ্রম বাজার, সেই কারণে যেহেতু এই বাজারটা 2024 সাল থেকে বন্ধ, সে কারণে হয়তো মানুষের প্রত্যাশা যে প্রধানমন্ত্রীর সফরের মধ্যে এটা খুলবে বা এটা খোলা উচিত, এরকম একটা প্রত্যাশা। কিন্তু প্রধানমন্ত্রীর সফরটা তো আসলে প্রকৃত অর্থে শ্রমবাজারকে ঘিরে না বা শুধু শ্রমবাজারকে টার্গেট করি না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফর করছেন এবং মালয়েশিয়াতে সেটা আমরা দেখেছি। মালয়েশিয়া থেকেও তাকে যে ওয়ার্ম ওয়েলকামিং দেওয়া হয়েছে এটা অসাধারণ। এটা আমরা এমনকি বাংলাদেশে একটা গানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিও আপলোডও দেখেছি। তার মানে উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছেন, ইতিবাচক প্রতিক্রিয়া দেখেছি যে হাবিবের গানও নতুন করে আলোচনা আসছে আর কি। তো এও কতটা আন্তরিক হলে এবং কতটা উপলব্ধি করলে আসলে আপনি দেখবেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বা এই ধরনের বাইলেটারাল মিটিংয়ে সাধারণত একবার একটা সোশ্যাল সাইট থেকে পোস্ট করা হয়, আর উনি দেখবেন একাধিক ইভেন্টের প্রধানমন্ত্রী ছবি শেয়ার করেছেন। এর মধ্যে একটা দেশের প্রধান তার আন্তরিকতা এবং সামগ্রিকভাবে সেটা সেই দেশের সাথেই বাংলাদেশের সম্পর্কের জায়গাটা উপলব্ধি করা যায়। সেখানে ব্যবসা বাণিজ্যের খাত সম্প্রসারণ করা, আমাদের দেশের সাথে মালয়েশিয়ার যে জায়গাগুলোতে কাজ আছে, ধরেন শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যের জায়গা থেকে, জ্বালানির জায়গা থেকে, এমনকি আপনার বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকার শুধুমাত্র গতানুগতিক ডিপ্লোমেসি না, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পদ্ধতি সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে তুলে ধরাও এটাও ডিপ্লোমেসির একটা গুরুত্বপূর্ণ পার্ট করছে। সেই হিসেবে দু দেশের ঐতিহ্যগত সাংস্কৃতিক জায়গায় যেভাবে কাজ করা যায়, ওভারঅল সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে একটা পার্ট ছিল বাংলাদেশের মানুষের যে পছন্দের একটা জায়গা, আর্থসামাজিক প্রেক্ষাপট কিংবা আবহাওয়াগত মিল বিভিন্ন কারণেই মালয়েশিয়া যায়। সেখানে কিছু ইস্যু ছিল আমাদের দিক থেকেও, যেমন আমাদের সাথে যে পূর্বে যে এমইউটা পূর্বের গভর্নমেন্টের সাথে হয়েছে, ওই এমইউর দু একটি ধারা সংশোধনের জন্য আমাদের পক্ষ থেকে একটা দাবি ছিল আগে থেকে, দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটি যখন আলোচনা করেছে। প্লাস হচ্ছে মালয়েশিয়া বাংলাদেশে থেকে যারা যায় সেই প্রক্রিয়াটা নিয়ে নানান ধরনের একটা কন্ট্রোভার্সিও আছে। সেই কন্ট্রোভার্সিগুলো কীভাবে দূর করা যায়, যেটা দু দেশের জন্য যেন সম্মানজনক হয়। এবং শুধুমাত্র বাংলাদেশ নয়, যেহেতু এটা আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে, ব্লুমবার্গের মতো গণমাধ্যম কয়েকবার ফলো আপ নিউজ করেছে, মালয়েশিয়া বাংলাদেশের লোকাল নিউজ পেপার সংবাদপত্র নিউজ করেছে, আন্তর্জাতিক অভিবাসী সংগঠন, মানবাধিকার সংগঠন, এরাও এই বিষয়টা নিয়ে রিয়াক্ট করেছে। সো সেই ক্ষেত্রে আগামীতে বাংলাদেশ থেকে আমাদের যারা বাংলাদেশি যাবে তাদের যাওয়ার একটা ট্রান্সপারেন্ট সুযোগ, পাশাপাশি এখানে দুই দেশেরই যেন একটা সম্মানজনক একটা প্রক্রিয়া থাকে, মানুষ যেন স্বাচ্ছন্দ্যে যেতে পারে। এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যেটা বলেছেন, ফ্রি অফ কস্টে তারা এই শ্রমিকদেরকে নেওয়ার ক্ষেত্রে এই বিষয়ে আসলে কতটুকু আগানো যায়, ট্রান্সপারেন্ট করা যায়, দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটি আলাপ আলোচনা করে এমইউ কিংবা আদার্স আরও যেখানে সংযোজন বিয়োজন করা দরকার, এটা এন্ডিং হওয়ার পরে হয়তো এটা ওপেন হবে। হয়তো এই আলোচনায় প্রধানমন্ত্রী অনেক কৌতূহল আপনারা শুনেছেন, কেউ বলেছেন নেপাল যাবেন, ইন্ডিয়া যাবেন, বিভিন্নভাবে মানে কৌতূহল থেকে বলেছেন। কিন্তু আমরা ফাইনালি দেখছি যে খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত এসেছে এবং তিনি সফরও করেছেন। হয়তো তার এই সফরের পূর্বের সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের এই শ্রমবাজারটা ওপেন করার জন্য যে কাজগুলো প্রয়োজন, যে জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং প্রয়োজন, সেগুলো আমরা সমাপ্ত করতে পারিনি। কিছু বিষয়ে একটু গ্যাপ আছে, যে কারণে এটা এই মুহূর্তে একেবারে প্রধানমন্ত্রী যাওয়ার পরপরই হয়তো সবকিছু সমাধান হয়ে যায়নি, বাট প্রক্রিয়াটা এগিয়ে গেছে। আশা করি এখন দ্রুত সময়ের মধ্যে এটা একটা সমাপ্তি হবে। 2024 সাল থেকে মালয়েশিয়ায় বিশেষ করে শ্রমবাজারে বাংলাদেশের কর্মী পাঠানোতে একটা সীমাবদ্ধতা রয়েছে। আমরা লক্ষ্য করেছি যে বিগত অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল তারা সংস্কারের কথা বলে গেছেন, কিন্তু সংস্কারের যে পরিকল্পনা ছিল বা সুস্পষ্ট রোডম্যাপের কথা জনগণ প্রত্যাশা করে, সেই জায়গায় সবসময় যে সফল হয়েছে বা পুরোপুরি কাজ সম্পন্ন করা গেছে সেরকম আমরা লক্ষ্য করিনি। এতে করে দেখা গেছে যে মাঝখানে বাংলাদেশের প্রবাসীদের কর্মসংস্থানের ক্ষেত্রে এক ধরনের আস্থা সংকট তৈরি হচ্ছে বা কিছু কিছু দেশ আমরা লক্ষ্য করেছি যে ভিসা ইস্যুতে এক ধরনের সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। সেই ব্যাপারে বর্তমান সরকার, নির্বাচিত সরকার, যদিও আপনারা 4 মাসের কিছু বেশি সময় হয়েছে, সেই ব্যাপারে আপনারা কতটুকু মনোযোগী বা কিভাবে পরিবর্তন আনবেন? বাংলাদেশে যেহেতু দীর্ঘ 1.5 দশক ধরে অত্যন্ত একটা কর্তৃত্ববাদী সরকার ছিল, যারা সারা বিশ্বেই নিন্দিত, এবং পত্রপত্রিকা গণমাধ্যমে দেখেছেন রাষ্ট্রীয় গণমাধ্যম বাহিনী র্যাবকে ডেথ স্কোয়াড হিসেবে উপস্থাপন করা হয়েছে। আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার কাছের লোকজনের দুর্নীতি নিয়ে নিউজ হয়েছে, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন। তো এই ধরনের নিউজ এবং বিভিন্ন ধরনের মানবাধিকার সংগঠনগুলোর বারবার এখানে মানবাধিকার লঙ্ঘন এবং দেশের এই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, এগুলো আন্তর্জাতিক মহলে যখন জেনেছে, তখন স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশকে বিভিন্ন দেশ বিভিন্নভাবে দেখেছে। বিশেষ করে কিছু দেশের ভিসা বা দেশের এন্ট্রির ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ফ্যাসিবাদী সময় থেকেই এক প্রকারের নিষেধাজ্ঞা কিছুটা সংকুচিত করা এই সময়টা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় যেটা হয়েছে, জুলাইয়ের পরে বাংলাদেশের একটা বড় ধরনের পরিবর্তন, রাজনৈতিক একটা বলা চলে অস্থিতিশীল সময়, যেখানে বিদেশিরা স্বাভাবিকভাবে সে সময় অনেকেই তাদের এখানে থাকার নিরাপদ পরিবেশ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ব্যক্ত করেছে। বাংলাদেশ থেকে অনেক লোক বর্ডার দিয়ে পালিয়ে যাচ্ছে, প্লেনে পালিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন দেশে যাচ্ছে, অনেকে অ্যাসাইলাম সিক করতেছে। তো সেক্ষেত্রে এই সমস্ত প্রেক্ষাপটে তখন কিছু দেশ তাদের দেশে এন্ট্রির ক্ষেত্রে একটু রেস্ট্রিক্ট করেছে, এবং ইন্টারিম গভর্নমেন্ট যে কাজটা শুরু করেছিল তার ফলে কিছুটা এই প্রক্রিয়ার উন্নতি হয়েছিল। যেমন আমাদের আপনার ইউরোপের কিছু দেশ আপনার ইন্টারিম গভর্নমেন্টের প্রচেষ্টায়
এখানে এসে ভিসা দেওয়ার ক্ষেত্রে সম্মতি হয়েছিল, মানে তারা আগে ইন্ডিয়া থেকে দিত, তো পরবর্তীতে এখানে কয়েকটা দেশ এখানে এসে ফরেন আমাদের যে একাডেমি ওখানে এসে 4-5 দিন থেকে কিছু ভিসা ইস্যু করেছে, একটা তারা উদ্যোগ নিয়েছিল। সেই প্রক্রিয়াটাকে আমরা আরো এগিয়ে নেওয়া এবং ওই সমস্ত দেশগুলোর এখানে কনসুলার সেবা নিশ্চিত করার জন্য আমরা একটু চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রকৃত অর্থে এটা তো আমাদের সবাইকে বুঝতে হবে, ধরেন আমাদের দেশের লোক বিভিন্ন দেশে যাচ্ছে কাজের সন্ধানে, জীবনের কিংবা ভাগ্যের পরিবর্তনে, সেক্ষেত্রে আমাদের যতটা প্রয়োজন ওই দেশগুলোর আবার তো এই রকমের নিড নেই, যার ফলে ওরা কিন্তু এখানে একটা কনসুলেট এম্বাসি চালাতে হলে যেই কস্ট ওদের হবে সেটা দেখছে ওদের ওইভাবে প্রফিট নাও হতে পারে, যেগুলো ওরা অনেক ইন্টারেস্ট দেখাচ্ছে না। বাট আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি যে আমরা এরকমও এই কাজটা যদি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে আমরা বলেছি প্রয়োজনে আমরা একটা ভবন করবো সরকারিভাবে, যে ভবন এই কনসুলার সেবার বিভিন্ন দেশের জন্য 1-2টা করে ফ্লোর দিয়ে দেবো, ওরা এসে এখানে থাকুক, সেবা দিক, এই স্পন্সরটা আমরা করবো, তারপর ওরা এখানে আসুক, যেহেতু আমাদের দেশের লোকেরা যাচ্ছে। চেষ্টা চালাচ্ছি, দেখা যাক এখানে কতটুকু ইমপ্রুভমেন্ট অর্জন করা যায়। এখন যেহেতু আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন, এখন ফরেন মিনিস্টারেরও বলা চলে লেভেল থেকে আরও কাজ করার একটা ব্যাপক সুযোগ তৈরি হয়েছে, এবং বাংলাদেশে একটা ঐতিহাসিক পরিবর্তনের পর একটা ইলেক্টেড গভর্নমেন্ট, সেক্ষেত্রে আমরা বিভিন্ন দিকে অ্যাপ্রোচ করলে আমার মনে হয় একটা পজিটিভ রেসপন্স আমরা পাবো বিভিন্ন ক্ষেত্রেই।